ঈদের বিরতির পর সংসদ অধিবেশন শুরু। সংসদীয় কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আজই অধ্যাদেশ ইস্যুতে সিদ্ধান্তের আশা। গত বছরের সমান জ্বালানি সরবরাহের পরও কাটছে না সংকট। ফিলিং স্টেশনে বাড়তি চাপ, বিরামহীন অপেক্ষায় গ্রাহকের দুর্ভোগ। নাশকতা ঠেকাতে ডিপোতে সতর্ক অবস্থান। দুটি বড় দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা যে কোনো সময়ের চেয়ে স্বস্তির হয়েছে বললেন সড়কমন্ত্রী। ফেরিতে ওঠার আগে গাড়ি থেকে সব যাত্রী নামানোর নির্দেশনা। ইউরোপ যাত্রায় আবার সলিল সমাধি। খাদ্যের অভাবে ভূমধ্যসাগরে মৃতদের 10 জনই সুনামগঞ্জের। গ্রিসের সহায়তায় জীবিতদের দেশে ফেরানোর চেষ্টা চলছে জানালেন প্রতিমন্ত্রী। এবং ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে। তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সরকার দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সংসদ অধিবেশনে বক্তব্যে তিনি এ কথা বলেন। রংপুর 4 আসনের সংসদ সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়নের নামে ফ্যাসিবাদী সরকার মেগা প্রজেক্টে চরম দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়েছেন, কিন্তু উত্তরাঞ্চল বঞ্চিতই রয়ে গেছে বলে জানান মির্জা ফখরুল। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে রাষ্ট্রেও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। ঈদের ছুটির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয় বিকেল 3টায়। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের অনুপস্থিতিতে প্রথমবারের মতো স্পিকারের দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে সংসদের কার্যবিধি অনুসারে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলেও যারা দায়িত্বে ছিলেন তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন, কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলের অঞ্চলগুলোতে এই রাস্তাঘাটগুলো একেবারেই আপনার নেগলেক্টেড থেকে গেছে। এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। মানুষ হিসাবে ভুল যে কেউ করতে পারে। আপনার এই চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি। এ দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে পালন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আশা করছি যদি এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, তাহলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে। এর আগে অধিবেশন সামনে রেখে বৈঠকে বসেন সরকারি এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা। দুপুর 1:30টায় শুরু হয় সরকারি দলের সংসদীয় সভা। যোগ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠক করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য 68 ধারায় নোটিশ দেন বিরোধী দলীয় নেতা। এদিকে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন জানিয়েছেন, 24টি অধ্যাদেশে এখনও ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে। আজকের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর। বিচার বিভাগ সম্পর্কে বিষয়ে আলোচনা আছে, টোবাকো সম্পর্কে আলোচনা আছে, জুলাই সনদও আছে। জুলাই সনদটা আমরা কিভাবে পার্লামেন্টে প্লেস করব সেই বিষয়টিও আছে। 33টা অধ্যাদেশের বিষয়ে আজকে রাত্রে ফাইনাল মিটিং আছে। 2 দিন আমরা মিটিং করেছি। আজকে আশা করি সব বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। তারপরে 2 তারিখে রিপোর্টটা পার্লামেন্টে প্রদান করা হবে। এরপরে আইন প্রণয়ন যেভাবে করতে হয় সেভাবে। আইনি বিশ্লেষণ অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে এবং সেখানে যা হওয়ার তাই হবে। সকল সমস্যাটাই তো আমরা সংসদে নিয়ে আসবো, সমাধানও করবো সেখানে আলোচনা করে। আমরা সংসদে আলোচনা করে যা সিদ্ধান্ত তা তো আপনারা সবাই জানবেন। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছে রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি,
জাতীয় সংসদের আজকে মুলতবি অধিবেশন শুরু হচ্ছে বিকাল 3টা। এখন নামাজের বিরতি চলছে, 8টা পর্যন্ত চলবে অধিবেশনটি এবং এটি কিন্তু ধারাবাহিকভাবে আসলে চলবে। প্রথম অধিবেশন এপ্রিল মার্চ জুড়ে চলার কথা রয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টি অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে সেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত, একই সঙ্গে জুলাই জাতীয় সনদ যেটি গণভোটের মাধ্যমে পাশ হচ্ছে সেসব নিয়েও কিন্তু আসলে সংসদে আলাপ আলোচনা হবে। সেসবেরই কিন্তু আলোচনা কিন্তু এক প্রকার শুরু হচ্ছে বলা চলে। ঈদের আগে অধিবেশনে 2 দিন বৈঠক বসেছিল, আজকে সেই হিসেবে তৃতীয় দিন, 13 দিনের বিরতি শেষে শুরু হচ্ছে এবং এর আগে পরে কিন্তু যেসব কমিটিগুলো গঠিত হয়েছে সেই কমিটিগুলো বৈঠকও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যেমন আজকে অধিবেশন শেষে 8:30টায় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানেও কিন্তু যে 133টি অধ্যাদেশ সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেখানে একটি বিষয়ে মোটামুটি যে বিষয়গুলো এখন পর্যন্ত বিষয়গুলো মীমাংসিত হয়নি সে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার এক ধরনের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অধিবেশন যেমন চলছে আমরা দেখেছি এখানেও কিন্তু আসলে ঘুরে ফিরে সেসব বিষয় কিন্তু আসছে। সরকার তরফ থেকে বিভিন্ন মন্ত্রীরা প্রশ্নোত্তর পর্বে উত্তর দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী তিনি যেমন জানিয়েছেন যে দুর্নীতি হচ্ছে অতীতে, আগামী দিনে দুর্নীতি ছাড়া দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন পৌঁছে দিতে চান, সেই কথা তিনি বলেছেন প্রশ্নের উত্তরে। একই সঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজন কিন্তু কথা বলেছেন। তারা কিন্তু গণভোট তার সেই ফলাফল অনুযায়ী সংসদ সভা অর্থাৎ সংস্কার পরিষদের সভা আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কিন্তু আমরা আজকে জানি সকালে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু একটি চিঠি দিয়েছেন সেই সংস্কার পরিষদের আহ্বান করার জন্য। সব মিলে কিন্তু পরিষদের অধিবেশন চলছে, ধারাবাহিকভাবেই চলবে এবং আজকে 8টা পর্যন্ত অধিবেশন চলবে। সংসদ অধিবেশন সংক্রান্ত সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। সেখানে প্রদর্শন করা হয় কৃষক কার্ডের ডেমো। রোববার সকাল 9টার পর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নামার পর নিজ দপ্তরে প্রবেশ না করে পায়ে হেঁটে যান 6 নম্বর ভবনে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পরিদর্শন করেন। এভাবে ভবনটির 6ষ্ঠ তলা পর্যন্ত মৎস্য প্রাণী সম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। 6ষ্ঠ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে প্রধানমন্ত্রী প্রবেশ করেন 5 নম্বর ভবনে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন শেষে 3 নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সচিবালয়ের বিভিন্ন ভবনে অন্তত 8টি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে কৃষিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কৃষি এবং অর্থ বিষয়ক উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কৃষক কার্ডের ডেমো প্রদর্শন করা হয়। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং কৃষক কার্ডের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়াও বেশ কয়েকটি কর্মসূচিতে রোববার সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাম্পে সরবরাহ স্বাভাবিকের দাবি করা হলেও চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এর মধ্যে আবার একই ব্যক্তি একই দিনে বারবার তেল কিনতে আসছেন বলেও অভিযোগ চালক ও পাম্প কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে যেমন পাম্পে রয়েছে পুলিশি পাহারা, তেমনি সরবরাহে নজরদারিতে সাব ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। সকাল হলেই রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা মেলে জ্বালানির জন্য প্রাইভেট কারের এমন দীর্ঘ লাইন। সময়ের সঙ্গে বড় হতে থাকে মোটরসাইকেল চালকদের অপেক্ষাও। ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য আসা চালকদের দৈনিক একই অভিযোগ, চাহিদা মতো পাচ্ছেন না সরবরাহ। সিরিয়ালে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ছাড়াইয়া তেল পাই না আমরা। 2টা পাম্প ঘুরে এখানে আসছে, আর কালকে 4টা পাম্প ঘুরেছে, তেল পাই নাই। আগে তো এরকম ভাবে তেল নিতাম, একবার ফুল করে নিতাম, সব শেষ করে আবার ফুল করে নিতাম। হঠাৎ করে ক্রাইসিস কিভাবে হইলো আল্লাহ জানে আর সরকার জানে। সব তো আমাদের ভাগ্য করে নিয়ে আসছে, এটা তো আর কারো করণীয় না। একই ব্যক্তি একই দিন বারবার তেল কিনতে আসছেন রয়েছে এমন অভিযোগও।
এই প্যানিক বাইংয়েরটাকে থামাইতে হবে যে কোনো অবস্থাতে। সরকার যেটা বলছে পর্যাপ্ত তেল আছে, শতভাগ সঠিক, কারণ কিন্তু ওটা কোনটা, যেটা মানুষের দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যৌক্তিক চাহিদা। এখন আমার চাহিদা 5 লিটার, আমি যদি এসে বলি আমাকে 20 লিটার দেন, এইটা তো ভাই যৌক্তিক চাহিদা হতে পারে না। একই চিত্র দেশের বিভিন্ন জেলায়। দীর্ঘ বন্ধের পর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় জ্বালানি সংকট বেড়েছে আরো। স্কুল কলেজ খোলা, এখন চিন্তা করতেছে এরকম যদি চলতে থাকে কি হবে পরিস্থিতি। মানুষ হারানো হচ্ছে বেশি, এখানে রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে। চট্টগ্রামের শেষ ভরসা এটাই, এটা ছাড়া আর কোনো ভরসা নাই, কোথাও তেল দিচ্ছে না। ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না হওয়ায় পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না বলে দাবি পাম্প মালিকদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনো ফিলিং স্টেশনে পুলিশি পাহারা। সকালবেলা দেওয়া শুরু করেছে, ওই মাথাতে প্রায় 1 ঘন্টার উপরে আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। সমস্যাটা আমরাই তৈরি করতেছি, এটা কিন্তু তেল পেট্রোল পাম্পের কোনো দায়ী না। ঠেলে তো আমাদের গাইছি, এখন যদি ভালো মতো একটু পাই তো ভালো, আর না পারলে তো অবস্থা খারাপ। এদিকে ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক ও তদারকি নিশ্চিতে বিভিন্ন সাব ডিপোতে রয়েছে বিজিবি মোতায়েন। জ্বালানি তেল পাচার না হয় সে ব্যাপারেও সতর্ক রয়েছে বিজিবি। সাইফুল ইসলাম, সময় সংবাদ। জ্বালানি তেল নিয়ে ভোগান্তির খবর জানাতে রাজধানীর রমনায় আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি শাহরিয়ার সৌমিকের কাছে। যুদ্ধের প্রভাবে যখন সারা বিশ্বের যে জ্বালানি খাত সেটি টালমাটাল, ঠিক তার প্রভাবে কিন্তু রাজধানী ঢাকা সহ বাংলাদেশেও সারা দেশ জুড়েই কিন্তু জ্বালানির ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। ঠিক একইভাবে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঠিক রমনাতে অবস্থিত যে রমনা পেট্রোল পাম্প, সেটিতে আমরা বেশ কিছুক্ষণ থেকে এখানে অবস্থান করছি এবং দেখছি যে গ্রাহক যারা ভোক্তা আছেন তারা দীর্ঘ সিরিয়াল ধরে এখানে তেল নিচ্ছেন এবং তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার তেল তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখেছি যে পাম্পটিতে মোটর বাইক যেগুলো আছে তাদেরকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে সর্বোচ্চ, এবং 1500 সিসি নিচের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে তেল দেওয়া হচ্ছে 1500 টাকা, এবং তার অধিক সিসির যে বড় ইঞ্জিনের গাড়ি সেগুলোকে মূলত 2000 টাকার তেল দেওয়া হচ্ছে। এর বেশি গ্রাহকরা যদি তেল চায় সেক্ষেত্রে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং সরকারি বিভিন্ন দিক নির্দেশনার কথা বলা হচ্ছে, যেহেতু সারা দেশ জুড়ে জ্বালানির একটি সংকট তৈরি হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি আমরা পেট্রোল পাম্পের যারা ব্যবস্থাপক যারা আছেন, এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা বলছেন যে গ্রাহক অর্থাৎ ভোক্তারা যারা আছেন তাদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত চাহিদা এবং বিভিন্ন ঝামেলার তারা সৃষ্টি করছেন। যেমন অনেকের বাইকে অথবা অনেকের প্রাইভেট কারে ব্যক্তিগত গাড়িগুলোতে তাদের ট্যাঙ্কিতে তেল থাকার পরেও তারা আবার এই পাম্পে আসছেন, আসার পরে তারা তেল নিচ্ছেন, যদিও বা তাদের গাড়ির ট্যাঙ্কিতে তেল নেওয়ার মতো তেমন একটা পরিবেশ নাই। তো সেক্ষেত্রে তারা বলছেন যে সরকারের পাশাপাশি পাবলিকের যদি জনসচেতনতা বৃদ্ধি করা যায়, তারা যদি সচেতন হয়, সেক্ষেত্রে জ্বালানির যে এই সংকট অনেকখানি মোকাবেলা করা সম্ভব হবে, এমনটি তারা বলছেন। আমাদের জ্বালানি সংকট নিয়ে রংপুরে আমাদের আরেক সহকর্মী আছেন জীবন, আমরা সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। জীবন, সারা দেশের মতো রংপুরেও জ্বালানি সংকটের যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে এবং আমরা দেখছি তেল পাম্পগুলো রয়েছে বেশ আমরা ঘন্টাখানেক ধরে অবস্থান করছি। আমরা দেখছি প্রায় 1 ঘন্টা ধরেই কিন্তু তেল পাম্পে মোটরসাইকেল চালক এবং গণপরিবহন ভারী তেল পাচ্ছিল। ঠিক 10 মিনিট আগেই কিন্তু এখানকার যে জ্বালানি সংকটের কারণে তেল পাম্পের যে তেল সেটি শেষ ঘোষণা করা হয়েছে এবং এখনও কিন্তু অনেক মোটর সাইকেল চালক তারা কিন্তু অপেক্ষা করছেন কখন আবার তেল আসবে, কখন তারা তেল পাবেন। একটু জানিয়ে রাখি, রংপুরে 48টি তেল পাম্প রয়েছে রংপুর জেলায়। 48টির মধ্যে প্রায় 28টি তেল পাম্প কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে জ্বালানি সংকটের কারণে, এবং যারা তেল পাম্প মালিক রয়েছেন তারা বলছেন যে তারা যে পরিমাণ সরবরাহ দরকার আসলে তেল বিক্রির জন্য সেই সরবরাহ তারা পাচ্ছে না, যে কারণে যে অল্প পরিমাণ তেল আসছে সেটি তারা আসলে বিক্রি করছেন। এবং আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, পুরো রংপুর বিভাগে 2টি কিন্তু আসলে তেলের ডিপো রয়েছে, একটি রংপুরে আর একটি পার্বতীপুরে বিশেষ করে ট্যাঙ্ক লরি যারা রয়েছে, ট্যাঙ্ক লরির যে রয়েছে সেই ট্যাঙ্ক লরির যারা গাড়ি চালক রয়েছে তারা কিন্তু আসলে ধর্মঘট ডেকেছেন, যে কারণে রংপুর বিভাগের 8টি জেলাতেই কিন্তু আসলে তেলের যে সরবরাহ বলা চলে সেটি একেবারে বন্ধ হয়ে গেছে। তো সব মিলে এই মুহূর্তে আমরা দেখছি রংপুরে কিন্তু তীব্র তেলের সংকট দেখা দিয়েছে এবং যারা মোটরসাইকেল চালক তারা কিন্তু বেশি করে ভোগান্তিতে পড়েছেন। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। রংপুর থেকে আব্দুর রশিদ জীবন এবং এর আগে রাজধানী রমনা থেকে সহকর্মী শাহরিয়ার সৌমিক জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।
গত বছরের সম পরিমাণ জ্বালানি সরবরাহ করা হলেও কাটছে না সংকট। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, একদিকে যেমন চাহিদা বেড়েছে, অন্যদিকে থামেনি আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতাও। বিশেষজ্ঞরা মনে করেন, সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনার অভাব আর ব্যবস্থাপনাগত ঘাটতি চলমান সংকটের জন্য দায়ী। চাহিদা কমিয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের তথ্য মতে স্বাভাবিক সময়ে এখানে দিনে জ্বালানি তেল বিক্রি হতো 20,000 লিটারের মতো। বর্তমানে যা 25,000 লিটার ছাড়িয়েছে। তারপরও তেল পেতে দীর্ঘ সারিতে অপেক্ষা গ্রাহকদের। কিন্তু কেন? আমাদের এখানে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, অন্যান্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমাদের এখানে চাপটা একটু বেশি। রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনের চিত্রও একই রকম। আগের তুলনায় বিক্রি বাড়লেও কমেনি গ্রাহকের চাপ, বরং দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এবং বাড়ার কারণ হলো যে দুটো, একটা হলো যে অন্য জায়গায় না পেয়ে এখানে চাপ দিচ্ছে, আর একটা হলো যে বিতর্কগতভাবে এটা আতঙ্কিত হয়ে তৈল একটু বেশি নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও জ্বালানি বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধ শুরুর পর সংকটের শঙ্কায় গ্রাহকদের বাড়তি তেল কেনার প্রবণতা দেখা দেয়। মার্চের প্রথম 5 দিনে ডিজেল বিক্রি হয় গত বছরের তুলনায় দ্বিগুণ হারে। পরিস্থিতি সামলাতে এরপর টানা 9 দিন তেল বিক্রি হয় রেশনিং পদ্ধতিতে। ঈদ যাত্রা সামনে রেখে রেশনিং উঠিয়ে নেয়ার পর 16 থেকে 18 মার্চ জ্বালানি তেল বিক্রির হার বাড়ে আগের বছরের একই সময়ের তুলনায় 10 থেকে 15%। ঈদের পর ডিপো থেকে তেল দেয়া হচ্ছে গত বছরের সঙ্গে মিল রেখে। তবে ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রি অর্ডার জটিলতায় চাহিদা মাফিক তেল নিতে পারেনি অনেক পাম্প। একটা রাস্তায় যদি 10 কিলোমিটার মধ্যে 6টা পাম্প কোনো লোক বন্ধ দেখে, তার ভিতরে তো প্যানিক আরো বেড়ে যায়। সিদ্ধান্ত নিতে যত দেরি করবে ততই প্রবলেম হবে। একই সঙ্গে চলমান সংকটের পেছনে ব্যবস্থাপনাগত ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের পেট্রোল অ্যান্ড অকটেন, হ্যাঁ, এর বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এই যে আমাদের এতগুলো গাড়ি আছে, 1 মাসের জন্য এখানে অর্ধেক ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, সংকটে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, দেশে জ্বালানি তেলের সংকট কিংবা সরবরাহ ঘাটতি নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে দেখা যাচ্ছে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি আর গ্রাহক ভোগান্তি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, পরিস্থিতি সামাল দিতে কতটা কৌশলী কিংবা ব্যবস্থাপনাগত দক্ষতা দেখাতে পারছে জ্বালানি বিভাগ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি আমদানিতে একদিকে ভোগাচ্ছে দ্বিগুণ ব্যয়, অন্যদিকে সংকট আতঙ্কে বাড়তি চাপে ফিলিং স্টেশন। এমন প্রেক্ষাপটে অতিরিক্ত নয়, ষান্মাসিক পরিকল্পনার ভিত্তিতেই তেল কেনার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে ভবিষ্যতের সংকট মোকাবিলায় বাজার বিকেন্দ্রীকরণ ও পরিশোধন প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সরকারিভাবে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন দেশে তেল রফতানি করে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আর তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজে আসছে না G2G চুক্তি। অনেক দেশ সংকট দীর্ঘমেয়াদীর আশঙ্কায় জোর দিয়েছে মজুত বৃদ্ধিতে। যদিও এমন প্রেক্ষাপটেও বাংলাদেশ অতিরিক্ত তেল কেনার পথে হাঁটবে না বলে সাফ জানিয়েছে আমদানিকারক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। G2G এবং পারচেজ ওপেন কম্পিটিশনের মাধ্যমে যেটা নেই, এই দুটোই আমরা 6 মাস করে প্রোগ্রাম করা হয়। যুদ্ধ দীর্ঘ হলে লাগামহীন হবে অপরিহার্য এই তেলের বাজার। শঙ্কা জানিয়ে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপের দিকে তাকান, ওরা যখন রাশিয়ানের সাথে ওদের সমস্যা হচ্ছিল, তখন কাতারের সাথে তারা চুক্তি করলো। ব্যালেন্সিংটা এমনভাবে করতে হবে, এটা স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, যাতে সাপ্লাই চেইনটা স্মুথ থাকে। দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের রিফাইনারি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আসা উচিত, সেটা বিদেশি কোম্পানি টু গভর্নমেন্ট অথবা বিদেশি কোম্পানি টু বাংলাদেশি কোম্পানি, যেভাবে হোক না কেন। তথ্য বলছে, চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরির 65 থেকে 70 লাখ মেট্রিক টন জ্বালানি কেনার লক্ষ্য বিপিসির। 6 মাসে যার পরিমাণ দাঁড়ায় 32 থেকে 35 লাখ মেট্রিক টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে ব্যয় হচ্ছে দ্বিগুণ অর্থ। তবে এই ব্যয় মেটাতে ঋণের বদলে কর আহরণ বাড়াতে জোর দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, সামাজিক সুরক্ষা খাতের উদ্যোগের কারণে স্বস্তিতে থাকবেন দরিদ্ররা।
ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কর জিডিপি আয় 10% ওপরে হলেও বছরের পর বছর ধরে 7% তলানিতেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। বিপরীতে বাড়ছে বিদেশি ঋণের বোঝা। এমন বাস্তবতায় নতুন করে চাপ বাড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। সরবরাহে বিঘ্ন ও বিশ্ববাজারে দামের তারতম্যে ব্যয় বেড়েছে জ্বালানি খাতে। তবে তা ঋণ করে মেটাতে চায় না সরকার। বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। বহুবিধ উৎস নিশ্চিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে অর্থায়ন নিশ্চিত করতে হবে। রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি রাজস্ব আয় করতে চায় সরকার। আমাদের কর আয় হার না বাড়িয়ে মোট অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ এমনভাবে বাড়ানো হচ্ছে যাতে অতীতে যে ঋণ করা, অর্থাৎ দেশীয় খাত থেকে ঋণ করা, সেইটাকে চেক দেওয়া হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোয় দরিদ্র জনগোষ্ঠীর উপর চাপ কমবে বলেও জানান উপদেষ্টা। দরিদ্র মানুষের যখন সংখ্যা বাড়ে তখন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। কর ফাঁকি রোধ ও কর জালিয়াতি ঠেকাতে 3টি টাস্কফোর্স কাজ করছে বলেও জানান উপদেষ্টা। যে আপনি বিবিএস এ যেদিন আসবেন সেদিনই আমি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ের সড়ক মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি বলেন, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার। জানান, ঈদযাত্রার 11 দিনের সরকারি হিসেবে সড়ক, নৌ ও রেলপথে এবার দুর্ঘটনায় 170 জনের মৃত্যু হয়েছে। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কার্যক্রম আরও জোরদারের জন্য সচিবালয়ে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের সভা। প্রায় 2 ঘন্টা বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, ঈদুল আজহায় আরও হাইওয়ে পুলিশ মোতায়েন করা হবে। মহাসড়কের পাশে বসবে না বাজার, যেখানে সেখানে কিংবা হাইওয়ের পাশে করা যাবে না বাসের টিকিট কাউন্টার। সব গণপরিবহনে GPS চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে। ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। GPS সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে GPS থাকবে। মন্ত্রী দাবি করেন, এবারের ঈদযাত্রা যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিল। রাজধানী থেকে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি সড়ক দুর্ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ফেরিতে গাড়ি ওঠাতে হবে শতভাগ যাত্রী নামিয়ে। 2টি বড় দুর্ঘটনা ঘটেছে। এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বয়ের উপর জোর দেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যেগুলি আগামী দিনে আমাদের আরও বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারেও বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখব। সড়কের পাশে পশুর হাট থাকবে না বলেও নিশ্চিত হয় সভায়। শেষ করলাম ঈদুল আজহা সমাগম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ডিএনসিসি হাসপাতালে আলাদা কর্নার, টিকা কিনতে 600 কোটি টাকা বরাদ্দ, স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় সচেষ্ট সরকার, জানালেন মন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী। রোববার ট্রাইব্যুনালে ভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। আগামী 7 এপ্রিল ট্রাইব্যুনালে আসামিদের হাজিরের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন ট্রাইব্যুনাল 2-এ 24-এর আন্দোলনে ইমাম হাসান তাইম হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন তার বন্ধু রাহাত।
১/১১ সময় সেফ হাউস নামে টর্চার সেল প্রতিষ্ঠার অন্যতম খলনায়ক সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতারের আবেদনে এসব অভিযোগ আনেন প্রসিকিউশন। রোববার ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতারের আবেদন দাখিল করে চিফ প্রসিকিউটর। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় গুমের অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। ১/১১ মতো আপনারা জানেন যে সেফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছে। একই সঙ্গে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ১/১১ ও আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে আরও বেশ কিছু মানবতা বিরোধী অপরাধের তথ্য রয়েছে তাদের কাছে। তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ। ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করি। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র ও জনগণের স্বার্থে নির্মোহভাবে কাজ করার কথা জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না। নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। কোনো তদবির দুর্নীতিকে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন অ্যাটর্নি জেনারেল। গণমানুষের অ্যাটর্নি জেনারেল হয়ে কাজ করার অঙ্গীকার তার। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়া আইন শিক্ষানবিশদের বার কাউন্সিল পরীক্ষার জটিলতা দূর করতে কাজ করার কথাও বলেন অ্যাটর্নি জেনারেল। আমার সারা জীবনে কোনোদিন বিন্দুমাত্র অসততা ছিল না, এবং রেস্ট অফ মাই লাইফ নট অ্যাজ অ্যান অ্যাটর্নি জেনারেল আমি সারা জীবন সেই নীতিতে অটল থাকব। আমি যেহেতু সেই নীতিতে অটল থাকব, সুতরাং কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সমস্ত অভিযোগ সেগুলো তদন্ত সাপেক্ষে এমন যদি কোনো ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় যারা ইতিমধ্যেই অফিসে কর্মরত আছেন, সরকারকে, আইন মন্ত্রণালয়কে তাদের সম্পর্কে রিপোর্ট করব যদি কোনো দুষ্ট ব্যক্তি এবং দুষ্ট চক্র থেকে থাকে। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচন করার ইঙ্গিত জাতীয় নাগরিক পার্টির। আগেভাগেই নিচ্ছেন প্রস্তুতি, তৈরি হচ্ছে প্রার্থীদের তালিকাও। জাতীয় নির্বাচনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের শক্তি পরীক্ষা করার কথা জানালেন দলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলম। এদিকে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শাবাব ওয়াসির রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর চোখ এবার স্থানীয় সরকার নির্বাচনে। চলতি বছরেই ভোট করার প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিচ্ছে এনসিপি। তৈরি করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা। এর মধ্যে সিটি নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ হচ্ছে রোববার রাতে। দলটির অন্যতম নীতি নির্ধারক সার্জিস আলম বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি। বাংলাদেশের প্রত্যেকটা সাংগঠনিক অঞ্চলে যাব, গিয়ে সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভার যারা প্রার্থী হতে চায় তাদের আমরা প্রাথমিকভাবে বাছাই করে তাদেরকে আমরা সেই জায়গা থেকে তাদের নাম ঘোষণা করে দিব। আমরা এককভাবে আমাদের প্রার্থী ঘোষণা করব, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যদি এরকম হয় যে নির্বাচনের আগে আগে আমাদের এইরকম একটা প্রয়োজন হচ্ছে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, এই জোটটা নির্বাচনী জোটের দিকেও আবার স্থানীয় পর্যায়েও যেতে পারে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সমমনা দলের সঙ্গে সমঝোতা হতে পারে, তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারো সঙ্গে জোট হবে না। একদম প্রান্তিক পর্যায়গুলোতে সম্ভবত কোনো সমঝোতা হওয়ার সুযোগ নেই, কারণ সেটা আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দরা ঠিক করে থাকেন যে কারা নির্বাচন করবেন। তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এক ধরনের বোঝাপড়া হতে পারে, তবে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতিটা এককভাবেই থাকবে। 11 সিটি কর্পোরেশনে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়ার সমালোচনা করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনই শঙ্কা জানিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের কোনো রূপরেখা আমাদের সামনে নেই যে কবে কোন নির্বাচন হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রশাসক বসানোটা আরও এক ধরনের শঙ্কার উদ্রেক করছে, এবং আমরা দেখলাম যে একজন প্রশাসক তিনি ভোট চাইছেন এখনই।
তো প্রশাসক পদে বসে থেকে তিনি মেয়র ইলেকশনের জন্য মেয়র হিসেবে যদি ভোট চাওয়া শুরু করেন, এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত এবং বিএনপির এই বিষয়গুলো নিয়ে ভেবে দেখা উচিত। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিটি, পৌরসভা, ইউনিয়ন পরিষদের ভোটে ভালো করতে আশাবাদী তারুণ্য নির্ভর এনসিপি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ যাত্রায় আবারও মর্মান্তিক মৃত্যু। লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ট্রলারে খাদ্য ও সুপেয় পানির অভাবে ভূমধ্যসাগরে মৃতদের 12 জনই সুনামগঞ্জের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, গ্রিস সরকারের সহায়তায় জীবিতদের দেশে ফিরিয়ে আনবে সরকার। সুনামগঞ্জের 3 উপজেলায় শোকের মাতম। পরিবারের দুঃখ ঘোচাতে এবং উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে সমুদ্রপথে রওনা দেন সুনামগঞ্জের 10 বাংলাদেশি। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকা ট্রলারে খাদ্য ও সুপেয় পানির সংকটে একে একে প্রাণ হারান তারা। লিবিয়া থেকে গ্রিসে যেতে জনপ্রতি 12 লাখ টাকায় অলিখিত চুক্তি হয় মানব পাচারকারী মুজিবুর রহমানের সঙ্গে। যাওয়ার পর অর্ধেক টাকা পরিশোধ করেন স্বজনরা। লিবিয়া থেকে সাগরপথে ছোট নৌকায় গ্রিস যাত্রা শুরু হয় 4 জনের। নৌকাটি বিকল হয়ে শারীরিক দুর্বলতা, ক্ষুধা ও সুপেয় পানির অভাবে নৌকায় মারা যান তারা। আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারছি সে ভাই মারা গেছেন। মুজিব করি নাম, তার মাধ্যমে গেছে গ্রামে, এরপরে যে আরো খেয়ে আসে দালাল। একইভাবে সুনামগঞ্জের জগন্নাথপুরের 5 জন এবং দোয়ারাবাজার উপজেলার এক যুবকের ক্ষুধা ও তৃষ্ণায় মৃত্যু হয়। মরদেহ ফেলে দেওয়া হয় সাগরে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। গেম দেওয়ার আগেও 1 মাস আগ থেকে তারারে কোনো সঠিক খাবার দিছে না, খাবারের অভাবে তারা অসুস্থ হয়ে গেছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, উদ্ধার হওয়া জীবিত নাগরিকদের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ মিশন। চেষ্টা চলছে গ্রিস সরকারের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনার। বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে, তাদের অবস্থা কি, তারা ক্যাম্পে কি অবস্থা আছে, তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার। আমাদের অ্যাথেন্সে দূতাবাস আছে, তারা কাজ করছে এবং লিবিয়ার দূতাবাসও এখানে সচেষ্ট আছে। পাচারকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা করছে সরকার বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ে সিন্ডিকেট করে মালয়েশিয়া শ্রমবাজার কুক্ষিগত করে ধ্বংস করার মূল হোতা সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ তার সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অভিযোগ করা হয়, মাসুদ উদ্দিন 1-11 অন্যতম কুশীলব। তার নেতৃত্বে শেখ হাসিনার শাসনামলে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে সর্বশান্ত হয়েছে অসংখ্য পরিবার। এই সিন্ডিকেটে মূল হোতা মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে সহযোগী নিজাম হাজারি, বেনজির আহমেদ, লোটাস কামাল, স্বপন সহ রাঘব বোয়ালরা। দ্রুত তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, বাংলাদেশে শুধু মালয়েশিয়া না, কোনো দেশে আর যেন কোনোদিন কেউ সিন্ডিকেট করার সাহস না পায়। সেই শাস্তি এই 111-এর কুশলক লেফটেন্যান্ট জেনারেল মাসুদের মাধ্যমে শুরু হবে। আমরা চাই যে আওয়ামী লীগ সরকার আমলে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেই মানুষের শ্রমবাজারে আর কোনো প্রকার সিন্ডিকেট যেন তৈরি না হয়। হঠাৎ করে এই দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যু। এমন পরিস্থিতিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রী জানান, সংকট সমাধানে 604 কোটি টাকার নতুন টিকা ক্রয় করা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে ভেন্টিলেটরেরও। সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সবচেয়ে বেশি আলোচনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি, জানিয়ে সরব খোদ স্বাস্থ্যমন্ত্রী। রোববার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আইসিইউ ভেন্টিলেটর সংকটের কারণে 11 দিনে 33 শিশুর মৃত্যু হয়েছে। তবে বেসরকারিভাবে 5টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার 4টি পাঠানো হচ্ছে রাজশাহীতে। 5টা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর আজকে আমরা কালেক্ট করব
আগামীকাল সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি 4টে নিয়ে যাবেন, ওখানে দিয়ে আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী অভিযোগ করেন, গত 8 বছরে বিগত কোনো সরকার হামের টিকা দেয়নি, আছে সংকটও। এই সংকট সমাধানে 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ করেছি, পারচেজ কমিটি পাস হয়েছে। আমরা এপিআই ইনক্লুডিং ওই ভ্যাকসিন আমরা সব কালেকশন করব যথাসময় এবং স্টার্ট করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামে আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি সহ বেশ কিছু হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। আগামী কিছুদিনের ভিতর আমাদেরকে আরও মোর দেন a dozen ভেন্টিলেটর সরবরাহ করবেন। এদিন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নবনির্মিত 40টি আইসিইউ শয্যা প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করে দ্রুত সেবাটি চালুর নির্দেশ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সাগরিকায় আগুনে পুড়ল মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা বিডিসি ফুড লিমিটেড। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের সাগরিকায় রোববার বেলা 11টার দিকে আগুন লাগে মাছ প্রক্রিয়াজাত কারখানায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। বিডিসি ফুড লিমিটেডের কয়েকটি স্টোরেজের মধ্যে 3 নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। অনেক ক্ষয়ক্ষতি। আমাদের সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ এটা, যেটাতে আমরা 500 টনের উপরে ধারণ ক্ষমতা। আগুনে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। হতাহত বা অন্য কোনো কিছু এই মুহূর্তে এই ধরনের কোনো কিছু নেই। আগুনটা নিয়ন্ত্রণ হয়ে গেছে এবং স্মোকটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি। এর সাথে সাথে ঠান্ডার পরিমাণটা যেভাবে কমানো যায় সেটা আমরা কাজ করে যাচ্ছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, বিসিবির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সংসদে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী, সামনে আনা হবে 2008 সালের পর অবৈধ নিয়োগে জড়িতদের। গত 20 বছরে কখনো ঠিকমতো থিত হতে পারেনি দুর্নীতি দমন কমিশন। স্বাধীন সংস্থার 7 কমিশনারের মধ্যে পূর্ণ মেয়াদ শেষ করেছে মাত্র 3টি। বড় দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন দুদককে সফল করতে সব ধরনের প্রভাব মুক্ত রাখা জরুরি। তাসনিম তৌহিদের প্রতিবেদন। 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু দুদকের। তবে 2 দশক পেরিয়েও যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা পূর্ণতা পায়নি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। 7টি কমিশনের মধ্যে 4টিরই বিদায় ঘটেছে মেয়াদ শেষের আগে। সবশেষ গত 3 মার্চ আগাম আভাস ছাড়াই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও 2 কমিশনার। বিদায়ী চেয়ারম্যানের দাবি, নতুন সরকারের কাজের পথ সুগম করতেই স্বেচ্ছায় সরে দাঁড়ানো। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। তবে এই পদত্যাগকে নিছক স্বেচ্ছায় বা ব্যক্তিগত মানতে নারাজ টিআইবি। তারা বলছে, ক্ষমতার পালাবদলের সাথে কমিশনের শীর্ষ পদে পরিবর্তন দেশের পুরনো রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব। পদত্যাগ এটি হতাশাজনক, তবে আমি মোটে অবাক হই না। হতাশাজনক এই কারণে যে এইভাবে পদত্যাগের বিষয়টি প্রশ্নবিদ্ধ। একটা প্রতিষ্ঠান হিসেবে তার সক্রিয়তা দেখেছি, আমরা প্রয়াস দেখেছি, কিছু সাফল্য হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এটি আসলে পর্যাপ্ত একটা প্রতিষ্ঠানকে তার যে নির্ধারিত সময়সীমা সেটি কাজ করতে না দেওয়ার কারণে কতটুকু সাফল্য বা ব্যর্থতা হলো সেটাও যথাযথ পরিমাপ করা সম্ভব হচ্ছে না। মোমিন কমিশনের 15 মাসের মেয়াদে দুদকে জমা পড়েছিল অন্তত 15,000 অভিযোগ। শেখ হাসিনা পরিবারের সদস্য থেকে শুরু করে প্রভাবশালী সাবেক মন্ত্রী ও আমলা মিলিয়ে 3,500 ভিআইপি জড়িয়েছিলেন সংস্থাটির জালে। এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রভাবমুক্ত কাজের পরিবেশের তাগিদ সংস্থার সাবেক মহাপরিচালকের। স্বাধীনচেতা মানুষ এবং যারা এই অনুসন্ধান, তদন্ত, দুর্নীতি এই সমস্ত বিষয়কে বোঝেন, আপোষহীন এরকম যোগ্য মানুষদের আসার দরকার। কিন্তু সেই সাথে আসলেই হবে না,
সেই সাথে সরকারকে অনুকূল পরিবেশটা নিশ্চিত করতে হবে। অভিভাবক শূন্য দুদকে দ্রুত যোগ্য কমিশন নিয়োগের মাধ্যমে কাজের গতি ত্বরান্বিত করার আহ্বান বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 50 কোটি টাকার উপরের বড় ঋণে খেলাপি হার প্রায় 41%, আর 1 কোটি টাকার বেশি অঙ্কের ঋণে এই হার ছাড়িয়েছে 31%। সবশেষ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। বাংলাদেশ ব্যাংক বলছে বড় ঋণ বড় ঝুঁকি তৈরি করেছে। ঋণ আদায় করেই ব্যাংকগুলোকে নিজেদের ভাগ্য ফেরাতে হবে। বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতিতে 36% পৌঁছায় খেলাপি ঋণ। অন্যদিকে খেলাপি ঋণ পুনর্তফসিলের বিশেষ সুযোগ দিয়ে তা কমে আসছে গত ডিসেম্বরের শেষ প্রান্তিকে। মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল 5,54,486 কোটি টাকা, যা মোট ঋণের 30.60%। এর মধ্যে 31.2%ই 1 কোটি টাকার বেশি ঋণ নেওয়া গ্রাহক। এছাড়া 50 কোটি টাকার উপরে বড় ঋণে এই খেলাপির হার প্রায় 41%। বড় যারা পরিচিত মুখ প্রথম 7-8-10টা গ্রুপ, তাদের ঋণ নেই, কিন্তু অসংখ্য মাঝারি আকারের ঋণ আছে। তারাও কিন্তু ঋণ অনেকে ফেরত দেয়নি বা ফেরত দিতে সক্ষম হয়নি। বড় ঋণ আপনাকে যেরকম বড় মুনাফা দেয়, বড় ঝুঁকিও সৃষ্টি করে। যেসব ব্যাংকে খেলাপির হার বেশি তাদের সুপারভিশন বাড়ানো হচ্ছে, তবে ঋণ আদায় করেই ব্যাংকগুলোকে নিজের ভাগ্য ফেরাতে হবে বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। যারা ঋণ ব্যাংকের কাছ থেকে গ্রহণ করে ঋণ ফেরত দেয়নি এবং তাদের ফেরত দেওয়ার না কারণেই আজকে ব্যাংকিং সেক্টরে এই দুরবস্থা, তাদের কাছ থেকে ঋণ আদায়ের মাধ্যমেই ব্যাংকগুলোর অবস্থা ফিরিয়ে আনতে হবে। 2025 সাল থেকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ঋণ 180 দিন অনাদায়ী থাকলে তা খেলাপি হিসেবে গণ্য করার নিয়ম থাকলেও সবশেষ এই নিয়ম কমিয়ে এনে 90 দিন বেঁধে দেওয়া হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে 153টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি এফসেক। বিমানবন্দরের কর্তৃপক্ষ রোববার এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাত 9টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় 153টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 38 কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জ্বালানি খরচ আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশে কমছে ধান উৎপাদন। খালি পড়ে থাকছে মাঠ অথবা বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক। চালের আমদানি বাড়ায় কাজ হারাচ্ছেন কৃষিজীবী মানুষ। বিশ্লেষকদের মতে, কৃষিপণ্য আমদানিতে দেয়া ভর্তুকি কৃষক পর্যায়ে বন্টন করতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে দীর্ঘমেয়াদে সুফল পাবে সরকার। সুমন আহমেদের ক্যামেরায় সিলিয়া সুলতানার প্রতিবেদন। ধানের ক্ষেতের শীতল হাওয়া শান্ত করতে পারে না নীলফামারী থেকে আসা মোতালেবের চিন্তা। ক্ষেত মজুর, ধানের ক্ষেতে যতটা তার চাহিদা ততটা নয় অন্য ফসলে। ধান ক্ষেত কমতেছে, সবজি খেতে 6 মাস পর একদিন এরকম যাই, ধান খেতে ওখানে ডাকে কম। কৃষি উৎপাদনে সবচেয়ে অলাভজনক মনে করা হয় ধান। ফলে কৃষি জমি খালি থাকলেও ক্ষতির ভয়ে কেউ ধান চাষে আগ্রহী নয়। সার, বিষ, কীটনাশক, পানি সবকিছুতে বেশি খরচ বেশি হওয়ার কারণে ভুট্টার দিকে কৃষক ঝুঁকে পড়তেছে, যার জন্য আপনার খাদ্য সংকট। যেভাবে খরচ, তাতে করে আমার ধান ঘরে যে কয়টা লাগবে আর উনার কিনা খাইতে ওই কয়টা লাগবে, এই জন্য উনি করতেছে না। আনোয়ার কালাম পুরোপুরি গৃহস্থী। গত 10 দিন সেচ পাম্প ডিজেলের অভাবে চালু করতে পারেননি। ডিজেল যতদিন না পাবো তো এটা তো ডিজেল ছাড়া চলবে না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধুমাত্র যে সেসব দেশেই অস্থিরতা তৈরি করছে তা নয়, বরং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ভাগ্য নির্ধারণ করছে। এমন পরিস্থিতিতে কৃষিতে স্বনির্ভরতা তৈরি করা গেলে, অর্থাৎ কৃষিতে মহাপরিকল্পনা তৈরি করা গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকবে, ঠিক একইভাবে বিশ্বের বাণিজ্যের যে কোনো দরবারে, অর্থাৎ দেন দরবারে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। একদম চর এলাকায়, হাওড় এলাকায় ধানের ক্ষেত হয়ে যাচ্ছে তামাকের ক্ষেত, ধানের ক্ষেত হয়ে যাচ্ছে ভুট্টার ক্ষেত। কারণ কি? তারা দাম পায় না। আমদানি করতে যে ব্যয়টা হতো সেইটা আমাদের কৃষকের কাছে যাক সেই টাকাটা, এবং এটা আমার মনে হয় সরকারের জন্য সেটা ভালো হবে। প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় একটা জিনিস প্রায়োরিটি জায়গায় থাকবে, সেটা হলো কোন কোন জিনিসের জন্য আমি লোকালি প্রোডাক্টের উপর ডিপেন্ড করব আর কোন কোন জিনিস আমাকে বিদেশ থেকে আনতে হবে। ওভার ডিপেন্ডেন্স কোনো কারণেই
ভালো কিছু না। বৈশ্বিক যুদ্ধ ছাড়াও এই লোকসান গোনার দরদামে ফসলের জমি বছর গড়াতেই সরে যায় কয়েকশো একর দূরে। কোনো কোনো ভাটা বিস্ফোরার মতো উকি দেয় মাঠের মাঝে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ধামরাই, সাভার। জীবনটা শহুরে, কিন্তু সেই জীবনও ঠিক যেন জীবন নয়, কীটের মতো বেঁচে থাকা। শহরের বস্তিতে বসবাস করা মানুষের জীবনকে আর ভিন্নভাবে ব্যাখ্যা করার উপায় আছে, যেখানে মিলছে না ন্যূনতম মৌলিক অধিকার, স্বাস্থ্য থেকে শিক্ষা, সবই নাগালের বাইরে। ময়মনসিংহের বস্তিবাসীদের সুবিধার আড়ালে বেঁচে থাকার সেই গল্পই তুলে এনেছেন ওবায়দুল হক। ময়মনসিংহ মহানগরের গর্বও এখন তার। ঝাঁ চকচকে দালান, আকাশের সঙ্গে গল্প করে। বিলাসী শপিং মল, রেস্তোরাঁ, কি নেই এখানে। তবে এই শহরে প্রায় 2.5 লাখ মানুষ আছেন যাদের ঠিক যেন দেখা যায় না, মানে দেখতে পায় না কেউ, যাদের গল্প পুরোটাই দুঃখে ভরা। অথচ তারাই শহরের গতি ঠিক রেখেছেন। মোটে মজুরি করে, রিকশা ঠেলে, সবজি আনাজ বিক্রি করে বাসাবাড়ি গুছিয়ে রাখতে কিংবা হেঁসেলটাও যাদের হাতছাড়া চলে না। সেই মানুষগুলো কোথায় থাকেন, কেমন থাকেন, নাকি তাদের মানুষের মতো স্বাভাবিক জীবন নেই, তারই বা কে খোঁজ রাখে? নগরীর এক একটি বস্তির ভাঙাচোরা একই ঘরে 10-12 জনের বসত, এক টয়লেটে অনেক মানুষ। এখানে জীবনটা অন্যরকম। পানি আইসা ঘর বুঝে যা, এরপর আমরা থাকতে পারি না। শুধু এখন ঘরের মধ্যে আমরা নাতিন পুতি যা আছে এই ঘরের মধ্যে বসবাস করতেছি। তোমরা একটা বাথরুমে মনে করুন নিচের 50-60 জন মানুষ ব্যবহার করতে হয়। শুধু কি তাই, এখানকার শিশুরাও নিজেদের নাম লেখাচ্ছে অদৃশ্য মানুষের দলে। স্বপ্ন নেই, শিক্ষাও আটকে যায় জীবনের মতোই শৈশবেই। যদিও এখানকার মানুষও জানে মৌলিক অধিকার বলতে কেতাবি কথাগুলো। হয়তো এতদিনে তারা বিশ্বাস করতে শুরু করেছে এসব বিষয় বস্তির মানুষের জন্য নয়। স্কুলে ভর্তি হয়েছিলাম, 6 পর্যন্ত পড়ছি, পড়তে পারি নাই। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এসব আমাদের মৌলিক অধিকার। আমরা কেন এগুলো থেকে বঞ্চিত থাকব? আমরা কি মানুষ না? আমরা আশা করি নতুন সরকারটি বস্তিবাসীদের নজর দিবেন, তাদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা তারা যেন একটি উন্নত জীবনযাপন করতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, চটকদার মেগা প্রকল্প হাতে না নিয়ে পিপিপি মডেলের মাধ্যমে এলাকা ভিত্তিক নির্দিষ্ট পাইলট প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ঘটাতে হবে বস্তিবাসীর জীবনমানের পরিবর্তন। পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ তৈরি হলো, যারা কিনা একটা নির্দিষ্ট পাইলট আকারে একটা নির্দিষ্ট প্রকল্পে একটা নির্দিষ্ট বস্তিবাসীর উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে পারে। বস্তিগুলোতে যে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তা স্বীকার করেছেন নগর প্রশাসকও। বলছেন কিছু আশার কথা। এই বস্তির জায়গাটার মালিক জেলা প্রশাসন। আমি জেলা প্রশাসনের কথা বলেছি যে যদি ওনারা আমাকে অনুমতি দেয় আমরা সেখানে নতুন করে ঘর নির্মাণ করে দিব। ময়মনসিংহ নগরীতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন 291টি বস্তিতে বসবাস 59,512টি পরিবারের। এতে মোট জনসংখ্যা 2,56,979 জন। সময়ের সঙ্গে বদলেছে শহর, তবে বদলায়নি বস্তিবাসীর জীবনমান। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা ছাড়া এই জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে। তাই নতুন সরকারের কাছে এখন তাদের প্রত্যাশা, মানবিক জীবনযাপনের ন্যূনতম সুযোগ যেন নিশ্চিত করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ এই অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছে পেন্টাগন। এদিকে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ ও হাউথি। দ্বিতীয় মাসে গড়িয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। হাইফা শহরের রাডার সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে হিজবুল্লাহ ও হাউথি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। একই দিনে ইরানের সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একযোগে ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রের আশপাশে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। জবাবে ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের খুজেস্তানের গুরুত্বপূর্ণ পানি শোধনাগার ও একটি বিশ্ববিদ্যালয়ে আঘাত হানার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে ইরান। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
এদিকে চলমান সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এর মধ্যেই বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বড় শহরগুলোর রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ইউরোপের কয়েকটি দেশেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তৃতীয়বারের মতো নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 3200টিরও বেশি কর্মসূচি নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনের মতো বড় শহরগুলোতে বড় সমাবেশ হচ্ছে। তবে মোট কর্মসূচির 2/3 হচ্ছে ছোট শহর ও শহরের বাইরে। পাশাপাশি রোম, প্যারিস ও বার্লিনেও একই ধরনের কর্মসূচি চলছে। স্থানীয় সময় শনিবার ফিলাডেলফিয়ায় শত শত মানুষ রাস্তায় নেমে মিছিল করেন। সিটি হলের সামনে বড় সমাবেশ হয় এবং শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভকারীরা মিছিল করেন। আয়োজকরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় একদিনের শান্তিপূর্ণ বিক্ষোভ হতে পারে। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়াল সহ গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন। তারা ট্রাম্পের প্রতিকৃতি ও প্রতীকী ভাস্কর্য বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের একটি বড় কারণ ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান। প্রায় 4 সপ্তাহ ধরে চলা এই সংঘাতের বিরুদ্ধেও সবাই প্রতিবাদ জানান। আয়োজকরা এটিকে একটি বড় জনমত তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও। স্পেনের মাদ্রিদে পুয়ের্তো দেল সলে প্রায় 100 মার্কিন নাগরিক বিক্ষোভে অংশ নেন। তারা আইস আউট ও নো টাইরেন্টস স্লোগান দিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন এসব নীতি স্বৈরাচারী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সংসদ অধিবেশনে এমনটাই বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 2008 সালের পর থেকে অবৈধ নিয়োগে জড়িতদের সামনে আনা হবে বলেও জানান আমিনুল হক। এদিকে কুমিল্লা ও ফরিদপুরে তৈরি করা হবে 10টি স্পোর্টস ভিলেজ। বিগত 8 সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের বিরতির পর সংসদ অধিবেশন শুরু। সংসদীয় কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আজই অধ্যাদেশ ইস্যুতে সিদ্ধান্তের আশা। গত বছরের সমান জ্বালানি সরবরাহের পরও কাটছে না সংকট। ফিলিং স্টেশনে বাড়তি চাপ, বিরামহীন অপেক্ষায় গ্রাহকের দুর্ভোগ। নাশকতা ঠেকাতে ডিপোতে সতর্ক অবস্থান। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন ওমরিনা। আলিফ, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।